আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই ফ্রেশ সংবাদ শিরোনাম। 11ই মার্চ বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ, আবাসিক অনাবাসিক সবার ভোট কেন্দ্র নিজ নিজ হল। সাগর রুনি হত্যার বিচারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন সাংবাদিকরা, 7 বছরও তদন্ত শেষ না হওয়ায় ক্ষোভ। চাকুরি স্থায়ীকরণের দাবিতে অনশনে 5,000 অতিরিক্ত শিক্ষক, শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। এবং উপজেলা নির্বাচনে মনোনয়ন প্রক্রিয়ায় কৌশলী আওয়ামী লীগ, স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনী মাঠে বিএনপি নেতাকর্মীরা। আনোয়ার সিমেন্ট শীট বসত বাড়িতেও ফিট। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। 11ই মার্চ সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ডাকসুর 25টি ও হল সংসদে 13টি পদে নির্বাচন হবে। মাসুর শাকিরের রিপোর্ট। বহুল আলোচিত ও প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গঠনতন্ত্র সংশোধন কমিটি ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সাথে নিয়ে সকালে সিনেট ভবনে তফসিল ঘোষণা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু গঠনতন্ত্রের 6B ও 7A অনুচ্ছেদ অনুযায়ী নিম্নলিখিত 25টি পদে নির্বাচন আগামী 11ই মার্চ 2019 সোমবার অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা হল নোটিশ বোর্ড ও ডাকসু ওয়েবসাইটে আজ প্রকাশ করা হচ্ছে। ভোটার তালিকা নিয়ে আপত্তি গ্রহণ করা হবে 18 ফেব্রুয়ারি পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 20 ফেব্রুয়ারি। 5 মার্চ সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন ফর্ম বিতরণ করা হবে 19 থেকে 25 ফেব্রুয়ারি। মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ সময় 26 ফেব্রুয়ারি দুপুর 2টা পর্যন্ত। বাছাই শেষে 27 ফেব্রুয়ারি প্রার্থীদের প্রাথমিক তালিকা আর 2 মার্চ প্রত্যাহারের পর 3 মার্চ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। 11ই মার্চ সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত ভোট গ্রহণ করে একই দিন ফলাফল ঘোষিত হবে। ডাকসু নির্বাচন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এর আগেও তফসিল ঘোষণা করে নির্বাচন না ঘটার ইতিহাস রয়েছে। সেজন্য আমরা বারবার সকল ছাত্র সংগঠনকে দায়িত্বশীল আচরণ করার জন্য বলছি, যেন আমাদের নিজেদের প্রতিযোগিতার কারণে, নিজেদের দলীয় রাজনৈতিক স্বার্থের কারণে ডাকসু নির্বাচনকে কোনো অবস্থাতেই বাধাগ্রস্ত না করি। বিশ্ববিদ্যালয় তফসিল ঘোষণা করেছে, এটি যেমন একদিকে আনন্দের। আমরা মনে করি বিশ্ববিদ্যালয় আমাদের যে দাবিগুলো রয়েছে, দাবিগুলো পূরণ করার মধ্য দিয়ে নির্বাচনের দিকেও এগোবে এবং আমরা আমাদের দাবিতে অটল থাকবো। আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। একই সঙ্গে আমরা আমাদের নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতিও গ্রহণ করব। তফসিল ঘোষণার মধ্য দিয়ে আরও স্পষ্ট হলো ডাকসু ইলেকশন হতে যাচ্ছে 11ই মার্চ এবং হলগুলোতে কেন্দ্র হতে যাচ্ছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সবগুলো ছাত্র সংগঠনকে আস্থায় এনে এটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্ন ইলেকশন সম্পন্ন করা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাসুর শাকিল, চ্যানেল আই। সুষ্ঠুভাবে ডাকসু নির্বাচন করা বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্রের জন্য ডাকসু নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, তবে নির্বাচন সুষ্ঠু হবে কিনা এ নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। নির্বাচন যাতে জাতীয় নির্বাচনের মতো না হয়, বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনের মতো না হয়, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যদিও এই সরকারি ক্ষমতায় আসীন এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সরকারের নিয়োজিত, ফলে দুশ্চিন্তার কারণ আছে। স্থায়ীকরণ অথবা পরবর্তী প্রকল্পে চাকরি স্থানান্তরের দাবিতে অনশনে থাকা শেকায়েত প্রকল্পের 25 জন শিক্ষক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন তারা। শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষকদের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ তাদের। মুস্তফা মল্লিক জানাচ্ছেন।
শিক্ষার গুণগত মান উন্নয়নে দুর্গম অঞ্চলের 2100টি শিক্ষা প্রতিষ্ঠানে গণিত, ইংরেজি ও বিজ্ঞান এই 3টি বিষয়ের শিক্ষাদানে 5200 শিক্ষক নিয়োগ দেওয়া হয় সেকায় প্রকল্পে 2015 সালে। 2017 সালে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর একই পদে শিক্ষকদের কাজ করে যাওয়ার জন্য চিঠিও দেয় সরকার। দফায় দফায় শিক্ষকদের চাকরি স্থায়ীকরণে আশ্বাসও দিয়েছিলেন সাবেক শিক্ষামন্ত্রী। এরা দুই কারণে রাখতে হবে, একটা হইল তারা ইনভলভ হয়ে গেছে আমাদের মন্ত্রণালয়ের সাথে এবং অনেক কাজ শিখে ফেলছে, দক্ষতা হয়ে গেছে। এসএসডিপি টিচার নিচ্ছিলাম আমরা, তারা ভালো দেখে নিচ্ছিলাম, 5,000 টাকা বেশি বেতন যদি সে ফার্স্ট ডিভিশন হয়। কিন্তু গত 14 মাস ধরে বেতন হয় না তাদের। এ অবস্থায় দিশেহারা হয়ে গত 5 দিন ধরে প্রেস ক্লাবের সামনে অনশন করছেন শিক্ষকরা। পুরোপুরি অন্ধকার। আমার যদি আর চাকরিটা থাকতো তাহলে মিনিমাম আজকে আমি আমার সুন্দরভাবে আমার ট্রিটমেন্টটা ভালোভাবে শেষ করতে পারতাম। তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে স্কুলের সাথে সংযুক্ত থেকে ক্লাস নিতে বলে। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা তাদের। আর না হলে আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলনে যেতে বাধ্য হব এবং আপনাদের থেকে সেই আদায় করে নেওয়ার মতো আমাদের শক্তি, সাহস, সক্ষমতা সব কিছুই আছে। ওনারা যদি বলে জানায়নি, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। ওরা জানিয়ে দিয়েছিল আমরা আজকে 14 মাস ধরে বিনা বেতনে ক্লাস চালিয়ে যাচ্ছি। মাঝখানে ওরা দুবার উদ্যোগ নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তার কার্যালয় থেকে সুপারিশ করেছে আমাদেরকে রাখার বিষয়ে স্থায়ীকরণের জন্য, সেটাও অমান্য করা হয়েছে। মেধাবীদের সঙ্গে মন্ত্রণালয়ের এই প্রতারণা মেনে নিতে পারছেন না শিক্ষকরা। এটা আমরা মনে করি এটা প্রতারণাই। এখানে কেন শিক্ষা মন্ত্রণালয় হস্তক্ষেপ করছে না? কেন তাহারা পরে আমাদের সঙ্গে তালবাহানাটা করলো? কেন 30/8/2000 তারিখে আমাদের কাছ থেকে সমস্ত ডকুমেন্ট নিল? শিক্ষকদের এই অনশন কর্মসূচির বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সিনিয়র শিক্ষা সচিব সোহরাব হোসাইন। তবে তিনি বলেছেন সমস্যা সমাধানে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। সরকারের নীতি নির্ধারণী বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে গণপ্রতিনিধিত্ব আইন, প্রাণী কল্যাণ আইন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন ও এরোস্পেস আইন, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া জাতীয় হজ ও ওমরাহ নীতি এবং হজ প্যাকেজের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠকের শুরুতে 2018 সালে প্রণীত আইন এবং অধ্যাদেশের সমন্বয়ে বার্ষিক সংকলনের কপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন আইনমন্ত্রী আনিসুল হক। সকাল থেকে একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন দল মনোনীত প্রার্থীরা। বিকেলে মনোনয়নপত্র জমা দেবেন আওয়ামী লীগের প্রার্থীরা। আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন সোমা ইসলাম। আমরা সরাসরি যোগাযোগ করছি তার সাথে। সোমা, সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র জমার আজকের অবস্থা আমাদের জানান। চ্যালেঞ্জের সংরক্ষিত নারী আসনের যারা মহিলা এমপি হবেন তাদের আজকে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সকাল থেকে আমরা দেখেছি ওয়ার্কার্স পার্টির একজন মনোনয়নপত্র জমা দিয়ে গেছেন এবং আপনি জানেন যে এবার কিন্তু সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আওয়ামী লীগ থেকে মনোনীত হয়েছেন 43 জন সংরক্ষিত আসনের নারী প্রার্থী। আর জাতীয় পার্টি থেকে সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ আসন ভিত্তিক অনুযায়ী হয়েছেন, দল দিয়েছে 4 জনকে এবং বিএনপি থেকে হয়েছেন 1 জন এবং জাতীয় ওয়ার্কার্স পার্টি থেকে 1 জন এবং স্বতন্ত্র থেকে 1 জন সংরক্ষিত নারী আসনে মহিলা প্রার্থী এমপি হিসাবে এমপি হয়েছেন। আর সকাল থেকে আমরা দিয়েছি আপনি এখন আমি ছবির মাধ্যমে যেটা দেখাতে চাই, আপনি দেখতেছেন আওয়ামী লীগ থেকে এবার যে 43 জন সংরক্ষিত নারী আসনে এমপি নির্বাচিত হয়েছেন, যাদেরকে দল মনোনীত করেছেন তাদের কিন্তু এখন চলে এসেছে নির্বাচন কমিশনে। তারা দলগতভাবে অপেক্ষা করছেন, কারণ একটু পরে আমরা জানি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে 43 জন সংরক্ষিত আসনের যে নতুন এমপি হবেন তারা মনোনয়নপত্র সাবমিট করবেন রিটার্নিং অফিসারের কার্যালয়ে এবং 16 তারিখে কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এবং যদি আইন যা বলছে, আইন অনুযায়ী দেখা যায় যে যেহেতু কোনো প্রতিপক্ষ নেই, তারাই হচ্ছে চূড়ান্ত প্রার্থী, সেই কারণেই 16 তারিখে প্রত্যাহারের পর তফসিল অনুযায়ী যে 4 মার্চ ভোট গ্রহণের কথা ছিল সেটির আর প্রয়োজন পড়বে না। যেহেতু কোনো প্রতিপক্ষ নেই সেই কারণে নির্বাচন কমিশন কিন্তু 16 ফেব্রুয়ারি প্রত্যাহারের দিনই এই যে 50 জন সংরক্ষিত নারী আসনের যারা এমপি নির্বাচিত হলেন তাদেরকেই চূড়ান্ত প্রার্থী হিসাবে নির্বাচন কমিশন চূড়ান্ত বলে বিজয়ী ঘোষণা করবে। নবনীতা, আমার কাছে এই ছিল নির্বাচন কমিশন থেকে সর্বশেষ তথ্য এবং একটু পরেই আমরা জানি ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ
সাধারণ সম্পাদক এসে পৌঁছাবেন, তারপরে আমরা নতুন কোনো তথ্য আপনার মাধ্যমে চ্যানেল আই দর্শকদের আমরা দিতে পারবো। সোমা, ধন্যবাদ আপনাকে। আসন্ন উপজেলা নির্বাচনের রাজনৈতিক কৌশলগত কারণে দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। দলের নেতারা বলেন, বিএনপি দলীয় নেতা কর্মীদের স্বতন্ত্র প্রার্থী করে নতুন কৌশলে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে। ওবায়দুল রশিদ জানাচ্ছেন। শুরুতে উপজেলা নির্বাচনে পুরুষ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত থাকলেও পরে ওই পদগুলোর জন্য আগ্রহীদের কাছে মনোনয়ন আবেদনপত্র বিক্রি করে আওয়ামী লীগ। তবে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের বৈঠকে আবার সিদ্ধান্ত হয় ভাইস চেয়ারম্যানের কোনো পদেই মনোনয়ন দেবে না আওয়ামী লীগ। তাই আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের কাছে প্রশ্ন ছিল, কেন বারবার সিদ্ধান্ত বদল করছে আওয়ামী লীগ? 5 জন 6 জন 7 জন 8 জনের বেশি কোনোখানে প্রার্থী হচ্ছে না, তা এত প্রার্থী এটা যাচাই বাছাই করা খুব কঠিন হয়ে যায়। আর এর ভিতর যদি আপনার আমাদের লোকের ভোটটা যদি স্পিড হয়ে যায়, সেটা খুব আমাদের জয়লাভ করার ক্ষেত্রে সেটা প্রতিবন্ধক। সেই জন্য আমরা এটাকে ওপেন করে দিছি যে ঠিক আছে, ওপেন হোক, তাতে যে ভালো ক্যান্ডিডেট যিনি হবেন লোক জনগণ তাকেই বেছে নেবে। স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি এবং তাদের জোটের ভূমিকা কি হচ্ছে সেদিকেও সতর্ক দৃষ্টি রাখছে আওয়ামী লীগ। বিএনপিও কিন্তু ওই পার্টির নামে করতেছে না, সুতরাং আমরাও সেই জন্য এখানে ওই নামে ওই যে মানে মার্কা আমরা ওইভাবে দিচ্ছি না, যাতে যোগ্য লোক হয়ে আসতে পারে আমাদের দলের। যখন ওপেন করে দেবে তখন অটোমেটিকই ক্যান্ডিডেট কমে আসবে, আর মার্কার জন্য কিন্তু ক্যান্ডিডেট বেশি আইছে, সুতরাং সেই জন্যই এইটা বিবেচনা করা হচ্ছে যে ঠিক আছে হয়ে আসুক, এটা স্থানীয় সরকার নির্বাচন, এটা ওপেন করে দিই। তবে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ যদি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করে, তবে তার বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কি হবে না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি আওয়ামী লীগ। 22 তারিখে আমাকে ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এবার ভাষার মাস ফেব্রুয়ারি। বিদেশে উচ্চশিক্ষা এবং কর্মসংস্থান সহ নানা প্রয়োজনে বাংলাদেশে বিভিন্ন ভাষার চর্চা বাড়ছে। ইংরেজি ছাড়াও ফরাসি, জার্মান এবং অন্যান্য ভাষা শেখার জন্য তরুণরা ভিড় করছে বিভিন্ন প্রতিষ্ঠানে। বাংলাদেশে বিভিন্ন ভাষার চর্চা নিয়ে লায়লা নওশিনের 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের 2য় পর্বে দেখুন আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে ভাষা চর্চার বিস্তারিত। ভিনদেশি ভাষার সঙ্গে এই অঞ্চলের মানুষের পরিচয় অনেক আগের। পরিচয়টা আরও বেশি হয় সেন রাজত্বের অবসানে ত্রয়োদশ শতক থেকে ক্ষমতার পালাবদল শুরু হওয়ার পর। কিন্তু বাংলাকে হটিয়ে দিতে পারেনি অন্য কোনো ভাষা, বরং শাসকদেরই শিখতে হয়েছে বাংলা। প্রয়োজনে বাঙালিও শিখেছে অন্য ভাষা। আধুনিক যুগে এসে প্রয়োজনের ব্যাপ্তি বাড়ায় বেড়েছে ভিন্ন ভাষা শেখার আগ্রহ। সেটা সহজ করতে ভূমিকা রাখছে বিভিন্ন দেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এদের মধ্যে সবচেয়ে পুরনো ব্রিটিশ কাউন্সিল, যারা 65 বছর ধরে ঢাকায় সক্রিয়। ব্রিটিশ কাউন্সিলের 5 বছর পর 1959 সালে যাত্রা শুরু করে ফরাসি ভাষা ও সংস্কৃতি চর্চার প্রতিষ্ঠান আলিয়াস ফ্রান্সেজ। এটা আমি যদি শিখি তাহলে আমি অনেক কান্ট্রিতে অনেক অপরচুনিটি পাবো, তারপরে আমার চলতে আরো ইজি হবে। আর ফ্রেঞ্চ শিখে আমি অন্য একটা কালচার সম্পর্কে জানতে পারতেছি, অন্য দেশ সম্পর্কে জানতে পারতেছি। মানে নিজের ভাষা ছাড়া অন্য একটা ভাষাও যদি আমরা জেনে রাখি, এটা ভবিষ্যতের জন্য ভালো। একটা নতুন ভাষা শেখা মানে একটা নতুন জানালা খুলে যাওয়া, মনের একটা জানালা খুলে যায় এবং নতুন একটা কালচার সম্বন্ধে জানা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ভাষা হিসেবে ফ্রেঞ্চ চর্চার মাধ্যমে বিভিন্ন দেশে সহজেই উচ্চশিক্ষা ও চাকুরির সুযোগ পাওয়া যায় বলে জানালেন প্রতিষ্ঠানটির পরিচালক। বিশ্বায়নের এই যুগে বিভিন্ন ভাষায় কথা বলতে পারাটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে ফ্রেঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাষা। বর্তমানে বিশ্বে 30 কোটিরও বেশি মানুষ ফ্রেঞ্চ ভাষায় কথা বলে। বর্তমানে বাংলাদেশে আমাদের 6,500-এরও বেশি শিক্ষার্থী আছে। উচ্চশিক্ষা এবং চাকুরির জন্য এই ভাষাটির অনেক গুরুত্ব। আলিয়াস ফ্রান্সেজের কাছে অবস্থিত জার্মান কালচার সেন্টার বা গোটে ইনস্টিটিউট,
সেখানে জার্মান ভাষা শিখতে ভিড় করছেন তরুণ তরুণীরা। হায়ার এডুকেশনের জন্য অথবা জবের জন্য এই জন্য আমরা শেখাতে আগ্রহী আসলে সবাই। যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চায় ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ইটস লাইক হেভেন, তো যার কারণে আসলে জার্মানটা শেখা। অফিসিয়াল কলিগ আছে যারা শুধু জার্মান ভাষা জানে, ইংলিশ জানে না। সো ওই ক্ষেত্রে দেখা যায় যে আমি যদি জার্মানটা কিছু জানি তাহলে তাদের সাথে কথা বলতে কমিউনিকেশনের সুবিধা হবে। সহজেই জার্মান ভাষায় পারদর্শী করতে বিভিন্ন পদ্ধতিতে শিক্ষা দিচ্ছে গোটে ইনস্টিটিউট। জার্মানি ইউরোপের অন্যতম একটা দেশ যারা কিনা টিউশন ফিস ছাড়া তারা পড়াচ্ছে, যেটা আমাদের দেশেও আমাদের পক্ষে সম্ভব হয় না। যদি জার্মান ভাষাটা আপনি জানেন তাহলে শুধুমাত্র ইংলিশ স্পিকিং অফিসগুলোতে বা ইংলিশ স্পিকিং যে ইউনিভার্সিটি বা সাবজেক্টগুলোর মধ্যে আপনি সীমাবদ্ধ থাকবেন না, আপনার জন্য পুরো জার্মানি, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া ওপেন হয়ে যাবে। এছাড়াও আছে রুশ ভাষা শিখতে রাশিয়ান কালচারাল সেন্টার, হিন্দি শিখতে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র এবং ফার্সি শেখার জন্য ইরান কালচারাল সেন্টারের মতো প্রতিষ্ঠান। লায়লা নৌশিন, চ্যানেল আই, ঢাকা। বাংলা সঙ্গীত জগতের অমর সুরস্রষ্টা ও মুক্তিযোদ্ধা শহীদ আলতাফ মাহমুদের সুরে করা 10টি গানের নতুন অ্যালবাম নিয়ে আসছেন কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন। ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে গান গেয়ে পরিচয় অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠান হবে মঙ্গলবার বইমেলা প্রাঙ্গণে। লালা নওশিন জানাচ্ছেন। বাংলা গানের জগতের কিংবদন্তি সুরস্রষ্টা আলতাফ মাহমুদ আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি সহ অসংখ্য কালজয়ী গানে সুর করে সঙ্গীত জগৎকে সমৃদ্ধ করেছেন। দেশের জন্য প্রাণ দিয়েছেন 1971-এ। মহান এই সুরস্রষ্টার হাত ধরে 1967 সালে চলচ্চিত্রের গানে অভিষেক ঘটে বাংলা সঙ্গীতের সুরের পাখি সাবিনা ইয়াসমিনের। ষাটের দশক থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত মহান এই সুরস্রষ্টার সুরে বেশ কিছু কালজয়ী গান গেয়েছেন তিনি। 1967 সাল থেকে আলতাফ মাহমুদ যতদিন জীবিত ছিলেন ততদিন তার সব সিনেমায় গান গেয়েছেন। পরে নিজেই কিংবদন্তিতে পরিণত হওয়া সাবিনা ইয়াসমিন। কৃতজ্ঞতাবোধের জায়গা থেকে আলতাফ মাহমুদের সুরে অ্যালবামের জন্য গেয়েছেন তিনি। 60-এর দশকের শেষ দিকে গাওয়া 10টি গানে নতুন করে দেওয়া তার কণ্ঠে আসছে গান গেয়ে পরিচয়। শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়। মঙ্গলবার বিকেলে অমর 21 গ্রন্থমেলা প্রাঙ্গণে ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে গান গেয়ে পরিচয় অ্যালবামটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার 7 বছর পার হয়ে গেলেও হত্যাকাণ্ডের তদন্ত এখনো শেষ হয়নি। 17 ফেব্রুয়ারি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাংবাদিকরা। দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তারা। শাকের আদনান জানাচ্ছেন। রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় 2012 সালের 11 ফেব্রুয়ারি নিহত হন মাছরাঙ্গা টিভির বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি। এই মামলায় যে 8 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছিল তাদের মধ্যে 2 জন জামিনে। দীর্ঘ 7 বছরও হয়নি সেই মামলার বিচার কাজ। হত্যার প্রতিবাদে সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিবাদ সমাবেশ। সাগর রুনি হত্যার দ্রুত বিচার দাবি করেন বক্তারা। সাগর রুনি সহ যে সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার হয়নি, সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারের দাবি। বাংলাদেশের যে প্রান্তে কোনো সাংবাদিক নির্যাতন হবে সেই নির্যাতনের তাৎক্ষণিক প্রতিবাদ এবং মুক্ত স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা, এই 3 দফার দাবিতে আমরা সকল সংগঠনের নেতৃবৃন্দ একটি অঙ্গীকারনামা করে সেখানে আমরা সকলে স্বাক্ষর দিয়ে তারপরে আমরা কর্মসূচি ঘোষণা করব। তার হত্যার বিচারের দাবিতে 70 বছর আন্দোলন চালিয়ে যেতে হলেও চালাবে। এই বাংলাদেশে আমরা অনেক হত্যাকাণ্ড দেখেছি, কেউ আশাও করে না যে কোনোদিন এর বিচার হবে। সেটি 40 বছর 45 বছর পরে হলেও সে বিচারগুলো হয়েছে, আমরাও সেই আশাবাদী। সমাবেশ শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ করা হয়।
শাকের আদ্দান, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত যেসব ফসলের জাত উন্নয়ন এবং প্রযুক্তি উদ্ভাবন করেছে তা নিয়ে গাজীপুরে 2 দিনের প্রদর্শনী শুরু হয়েছে। এ নিয়ে দেখুন জহির মুন্নার রিপোর্ট। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট BARI এ পর্যন্ত 208টিরও বেশি ফসলের 531টি উচ্চ ফলনশীল, রোগ প্রতিরোধক্ষম ও বিভিন্ন প্রতিকূল পরিবেশ প্রতিরোধী জাত এবং 505টি অন্যান্য প্রযুক্তিসহ 1036টিরও বেশি প্রযুক্তি উদ্ভাবন করেছে। জানিয়ে রোববার থেকে শুরু হয়েছে 2 দিনব্যাপী প্রযুক্তি প্রদর্শনীর আয়োজন। প্রদর্শন করা হয়েছে দেশের বিভিন্ন আবহাওয়া অনুকূল চাষ ব্যবস্থাপনা ও প্রযুক্তির উৎকর্ষগুলো। আমরা যদি এই যন্ত্রটা ব্যবহার করি তাহলে ওইখানেই আমরা হট ওয়াটার ট্রিটমেন্ট করে আনতে পারি। শেলফ লাইফ 2 সপ্তাহ বেড়ে যায়, কোয়ালিটিটা ভালো হয়। বেগুন উৎপাদনের জন্য একটা সিজনে 100 থেকে 120 বার পেস্টিসাইড ইউজ করা হয়। অনেক বন্ধু পোকামাকড় আছে, সে পোকাটাকে আরো মাল্টিপ্লাই করতেছে, করে আমরা সারা মাঠে ছেড়ে দিচ্ছি। আমরা ইতিমধ্যে 10টা ফুলের 19টি জাত আমরা রিলিজ করেছি। ভাসমান বেড তৈরি করে সে জায়গায় সবজি এবং মশলা চাষ করে আমরা যে প্রতিকূল যে পরিস্থিতি আছে তাকে আমরা ওভারকাম করার জন্য আসলে এই কার্যক্রমগুলো আছে। অনুষ্ঠানে কৃষক, সাংবাদিক, গবেষক, শিক্ষক, কৃষি সম্প্রসারণ বিভাগ ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক কৃষিকে এগিয়ে নিতে এসব গবেষণা ও প্রযুক্তি কৃষকের দুয়ারে আরও বেশি বেশি পৌঁছে দেওয়ার আহ্বান জানান। যে প্রযুক্তি উদ্ভাবন করলাম, এই প্রযুক্তিগুলো চাষিরা কিভাবে নিচ্ছে, মাঠ পর্যায়ে এটি যাচ্ছে কিনা, সেটি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি অনেক প্রযুক্তি আবিষ্কার করলাম, কিন্তু সেগুলো চাষিরা গ্রহণ করলো না, এন্ড ইউজারের কাছে গেল না, তাহলে সেই আবিষ্কারের তেমন কিন্তু কোনো মূল্য নেই। যান্ত্রিক কৃষির বহুমুখী বিকাশের দৌড়ে আরও সামনের দিকে এগিয়ে যেতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আয়োজন করেছে বাড়ি প্রযুক্তি প্রদর্শনী। তারা মনে করছে এই প্রদর্শনীর মাধ্যমে দেশে নিরাপদ খাদ্য যেমন নিশ্চিত হবে, একই সঙ্গে কৃষকের আয় বৃদ্ধিতেও এসব প্রযুক্তি সহায়ক হয়ে উঠবে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর থেকে জহির মুন্না, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। কর্ণফুলী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রথম ধাপে প্রায় 200 কোটি টাকার বেশি মূল্যের 10 একরের বেশি ভূমি উদ্ধার করা হয়েছে। ভূমিমন্ত্রী বলেছেন, কোথাও কেউ সরকারি ভূমি দখলে রাখতে পারবে না। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে প্রণয় পলিকার প্রজারীয় রিপোর্ট। কিছু মহল দীর্ঘদিন ধরে কর্ণফুলীর 2 পাড় দখল করে নদী দূষণ করে আসছে। আইনজীবী মঞ্জিল মোর্শেদের রিটের পর হাইকোর্টের নির্দেশে 4 ফেব্রুয়ারি থেকে কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়। এরই মধ্যে 1.5 কিলোমিটার এলাকার 250-র বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। একটি সুশাসনের অংশ যে আর কত অবৈধ থাকবেন, কত জায়গা দখল করবেন, কার জায়গা দখল করেছেন, এটা কি আপনার জায়গা, আপনার পৈতৃক জায়গা, এটি সরকারের খাস জায়গা, আপনি কতদিন দখল করে রাখবেন? এটি যদি সাধারণ মানুষ, সরকার তো জায়গা নিয়ে যাবে না কোথাও, এটি সাধারণ মানুষের বিনোদনের জন্য, চিত্ত বিনোদনের জন্য, সন্তানদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য, যারা সকালে বিকালে এই জায়গায় বিচরণ করতে পারে, তারা যেন ঘুরে ফিরে বলতে পারে যে একটি বাসযোগ্য শহর হয়েছে এটি। 15-16-তে আমরা যে সীমানা পিলারগুলো দিয়েছিলাম সেগুলো অনেকেই উপড়ে ফেলেছে এবং মার্কিংগুলো তারা মুছে ফেলেছে। এই জন্য আমরা নতুন করে মার্কিং করব এবং সীমানা যে পিলারটা সেটা আবার নতুন করে কিছু কিছু জায়গায় স্থাপন করতে হবে। কর্ণফুলীকে বাঁচাতে চট্টগ্রামের সর্বস্তরের নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। ইনলিগ্যাল কোনো স্থাপনা থাকতে পারবে না। এটা এখানে আমি দেশের জন্য কাজ করছি, জনগণের জন্য কাজ করছি। কেউ হুমকি দিবে ওরা আমার না, ওগুলো কোনো কারো কাজ বন্ধ, মানে এটা আরো ডবল হবে। হুমকি দিলে এটার মানে কাজের গতি আরো ডবল হবে। উদ্ধার করা 1.5 কিলোমিটার এলাকার মধ্যে 5টি সংযোগ খালের মুখ অবৈধ দখলমুক্ত করা হয়েছে। সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ হলে কর্ণফুলী নদী আগের চেহারা ফিরে পাবে আশা চট্টগ্রামবাসী। প্রণয় পলিকার, প্রজারিও, চ্যানেল আই। এবার খেলার খবর।